হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি 36 থেকে 49 এই এমসিকিউ কটা নিউটনস লয়ে করিয়ে দেবো। ঠিক আছে, 1K ভিউজ হয়ে গেছে আগের ভিডিওতে, সেই জন্য নেক্সট ভিডিও পেয়ে যাচ্ছ। সো আমরা চলে এসেছি নিয়ে তোমাদের জন্য 36 থেকে 49 প্রত্যেকটা অঙ্ক খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে একটু ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এমসিকিউগুলোতে। ভালো করে বোঝো, ভালো করে করো, প্রত্যেকটা অঙ্কই তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম হয়তো ডিটো পাবে না, কিন্তু এই টাইপের প্রবলেম কিন্তু পাবে। ওকে, চলো শুরু করছি আজকে আমাদের প্রথম অঙ্ক, দেখতে হবে। সো গাইস, শুরু হচ্ছে 36 থেকে। আশা করি আগেগুলো সব দেখে নিচ্ছ। সো 36 কী বলছে দেখো, একটি হালকা স্প্রিং তুলাকে অপর একটি হালকা স্প্রিং তুলার আংটা থেকে ঝরানো আছে। ভালো কথা, মানে কেসটা এরকম, একটা স্প্রিং তুলা থেকে আরেকটা স্প্রিং তুলা, দুটো স্প্রিং এক কথায়। হ্যাঁ, এই স্প্রিং তুলা মানে একটা মেশিন, ভিতরে স্প্রিংটা আছে, এরকম টাইপের ভাবতে পারো। ওকে, স্প্রিং তুলা, ভালো কথা। দিয়ে এম ভরের একটা বস্তু দ্বিতীয় স্প্রিং তোলার থেকে ঝুলানো আছে। এখানে একটা এম ভরের বস্তু ঝুলছে, ভালো কথা। তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দুটি স্প্রিং তুলায় এম কেজি পার্ট দেবে, নিচে স্প্রিং তুলা এম কেজি আর ওপরটা 0 পার্ট দেবে। স্প্রিং তুলা দুটি যে কোনো পার্ট দিতে পারে, কিন্তু পার্টের যোগফল সর্বদা এম কেজি হবে। দুটি স্প্রিং তুলায় m/2 কেজি পার্ট দেবে। প্রথমত এখানে একটা কথা বলে রাখি, স্প্রিং তুলা তো আর ভর মাপে না, মাপে ওজন। ওকে, তো ওজন মানে কি mg মাপে, কিন্তু এখানে কেজি কেন লিখেছে? তাহলে এখানে m/g কেন দেয়নি? তার কারণটা হলো যে স্প্রিং তুলার মানে দুটো স্কেল থাকে, করসপন্ডিং স্কেল থাকে। ও মাপে mg ঠিক আছে, কিন্তু তাকে আবার g দিয়ে ভাগ করে যে ওয়েট মানে ভরটা হয় সেটারও স্কেল থাকে। ক্লিয়ার? মানে আমি কথা বলতে চাইছি, এটা স্প্রিং তুলা দিয়ে মাপে তো তোমার mg। ওকে, তো এই পাশে mg স্কেলই থাকে নিউটনিক। ওকে, বাট এই পাশে একটা স্কেল করে থাকে যে করসপন্ডিং এমটা কত। তো এখানে এককটা কিন্তু যে এম কেজি দিয়েছে সেটা কিন্তু mgরই মান, জি দিয়ে ভাগ করে সেই মানটা এখানে দিয়েছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। ওকে, নেক্সট দেখো। তো কেসটা হলো, তো আমরা দেখি কী মাপ দিবে। প্রথমত স্প্রিংয়ের একটা কথা বলে রাখি, তারে যেমন কাজ করে টেনশন, তেমন স্প্রিংয়ে কাজ করে স্প্রিং ফোর্স। ওকে, তারটা টেনশন থাকা সত্ত্বেও স্ট্রেচ করে না, আর স্প্রিংটা স্ট্রেচ করে যায়, মানে ওর কিন্তু কি হয়, মানে বড় হয়ে যায়। ঠিক আছে, স্প্রিংটা টান পড়লে এইটুকুই পার্থক্য। এমনি নর্মালি টান মানে তারের যে টান, স্প্রিংয়ের মানে তারের টানের যে কনসেপ্টটা, স্প্রিংয়ের কনসেপ্টটা মানে সেম। শুধু স্প্রিংয়ে যে ফোর্সটা কাজ করে, যে প্রত্যানক বলটা কাজ করে, তাকে বলা হয় স্প্রিং ফোর্স বা তোমার কি বলবো বল, মানে স্প্রিংয়ের বল আর কি। ঠিক আছে, জাস্ট টানের মতোই কাজ করে। যেমন এখানে বোঝাই, যেমন এখানে তুমি বলতে পারো mg কাজ করছে, তাই না, নিচের দিকে। তো স্প্রিংয়ে এই আপওয়ার্ড যে ফোর্সটা কাজ করে স্প্রিংয়ের মধ্যে, সেটা হলো তোমার fs। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। যেমন টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট কাজ করে, তেমনি কিন্তু স্প্রিং ফোর্সটাও অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট কাজ করে। ঠিক আছে, এই নিয়ে এই রিলেটেড ভিডিও পাবে হলো আমার নিউটনসের থার্ড ল নিয়ে যে এনসেটের থিওরি পড়েছি, ওখানে পড়ো, দারুণ এরকম থিওরি পাবে স্প্রিং নিয়ে, একদম স্প্রিং ফোর্স নিয়ে ভালো করে শিখে নেবে। হ্যাঁ, তো আশা করি ডিসক্রিপশনে লিঙ্ক দেখো আছে, ক্লাস 11 NCERT, ওইটাতে ক্লিক করে দেখো, ওখানে নিউটনস থার্ড ল টপিক বুঝতে পারবে, দেখে নাও, এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো স্প্রিং ফোর্সের ওপর দিয়ে কাজ করে। সিমিলারলি যদি এই পয়েন্টের কথা বলি, তাহলে এখানে স্প্রিং ফোর্সটা কিন্তু নিচে কাজ করবে। ওকে, যার দরুন এই স্প্রিংয়ে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে Fs, এবং তার তুলনায় এখানে মানে এই স্প্রিংয়ের যদি রেসপেক্ট বলি, তাহলে এখানে কাজ করবে Fs। ওকে, ব্যাপারটা হলো দেখো, এটাকে যদি ধরো সাপেক্ষ, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এদিকে Fs, এই পয়েন্টের রেসপেক্টে এদিকে Fs। এবার এটা এদিক টান পড়ছে, যাই হোক মিস্টেক। তাহলে এবার এই পয়েন্টের রেসপেক্টে যদি বলো, তাহলে এদিকে Fs, আর এই পয়েন্ট আপার পয়েন্টের রেসপেক্টে যদি বলো, তাহলে এদিকে Fs। তাহলে ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা হলো যে এইটার mgর জন্য এখানে Fs কাজ করছে, ভালো কথা। এটার জন্য এখানে Fs কাজ করছে, সেই Fs এর দরুনই তো এখানে Fs কাজ করছে, আর সেই Fs এর দরুন এখানে Fs কাজ করছে। তাহলে এইখানে যদি দেখি, তারপরে কি স্প্রিংটা স্থির হয়ে গেল, ঠিক আছে, ধীরে ধীরে স্থির হয়ে গেল। তার মানে
মানে আলটিমেট এরা কি সব পুরোটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এটার যদি এফবিডি করো তাহলে কি দাঁড়াবে এমজি ইকুয়াল টু এফএস। এবার এই পয়েন্টে যদি এফবিডি করো তাহলে কি হবে এফএস ইকুয়াল টু এফএস, আবার এই এফএস মানে কি এমজি, তার মানে এইখানে এফএস যেটা দেখাবে সেটা এমজি দেখাবে, আর এই এফএস যেটা দেখাবে সেটাও কিন্তু এমজি দেখাবে। সো যেটা বোঝা গেল যে এই স্প্রিংটা যে পার্টটা দেবে যতটা স্ট্রেচ করবে তার মানও এমজি হবে, আর এই স্প্রিংটা যে পার্টটা দেবে তার মানও কিন্তু এমজি হবে, অর্থাৎ দুজনেই কিন্তু এখানে এম কেজি পার্টটাই দেখাবে। এই জায়গাটা ভালো করে একটু ক্লিয়ার করতে হবে ভাই। হ্যাঁ, এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করার জন্য তোমাকে কিন্তু একটু কি বলবো মানে স্প্রিং ব্যাপারটা ভালো করে দেখতে হবে। তুমি টেনশন দিয়ে ভাবো যে এই রেসপেক্টে এখানে কাজ করে যে টেনশন এখানে এমজি, ওকে। এবার এই পয়েন্টে যদি ধরো তাহলে এখানে সেম টেনশন কাজ করবে, এই তারে সেম তার যেহেতু, আর তার করসপন্ডিং এখানেও কিন্তু কাজ করবে সেম টেনশন না তো যদি টি ড্যাশও ধরো, মানে যদি সাপোজ এফএস ড্যাশও ধরো যে আলাদা স্প্রিং, ধরতেই পারো তুমি, কোনো ব্যাপার না, ধরতেই পারো, সিম্পল ব্যাপার। তুমি ধরলে যে টেনশন দিয়ে ভাবো, ঠিক আছে, আমি এখানে আবার রাখছি, নইলে টেনশন দিয়ে ভাবো এটা তার, ওকে, এটা আলাদা তার, একটা পয়েন্ট করলাম, দিয়ে এখানে আরেকটা তার, দিয়ে বস্তুটা এখানে এমজি কাজ করছে মানলাম, এখানে কাজ করছে টি, ওকে। এই সেম তার তো এখানেও টি কাজ করছে মানলাম, এখানে কাজ করছে টি ড্যাশ, আর এখানে কাজ করছে টি ড্যাশ আলাদা তার। এবার পুরো শেষটা তো ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এইটুকুতে আমি বলতে পারি এফবিডি করলে টি ইকুয়াল টু এমজি, বলতে পারি কি না? পারি। আবার এটার এফবিডি করলে বলতে পারি টি ড্যাশ ইকুয়াল টু টি, বলতে পারি কি না? তাহলে এখানে টি ইকুয়াল টু যদি এমজি হয় তাহলে মানে কি এখানে টেনশনটা এমজি, তাহলে এখানে আবার এই টিটাই টু টি ড্যাশ, তাহলে এখানেও এটা ইকুয়াল টি ড্যাশ ইকুয়াল টু এমজি হলো কি না? তো সেরকমই এখানে যে ফোর্সটা কাজ করছে সেটা যদি এমজি হয় তাহলে এই ফোর্সটা এখানে যদি আমি এটাকে এফ ড্যাশ দিয়ে বলি, এফ এস ড্যাশ যদি বলি, তাহলে এফ এস ড্যাশটা এমজি, তাহলে ওই স্প্রিংটাতে যে ফোর্স কাজ করবে এমজি, এই স্প্রিংয়ে সেই ফোর্স কাজ করবে, তার করসপন্ডিং মানে যে রিডিংটা দেবে সে এমজি রিডিং, তাই ওই সেই সেম রিডিং দিবে। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা। এটা নোটটা যে কোথায় রাখলাম, হাত দিয়ে আপনার হাত জগন্নাথ। ওকে চলো নেক্সট 37 নম্বর। 5000 কেজি ভরের একটা রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হলো, মানে এটা একটা রকেটকে উপর দিকে, এটা ভর হলো 5000 কেজি, একে উৎক্ষেপণ করা হলো, ভালো কথা। তো রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ, একটা এরকম টাইপের অঙ্ক আমরা করেছি, গ্যাসের বেগ মানে ডিএমডিটি, তাই তো বলেছে না, গ্যাসের বেগ বলেছে, বেগ, গ্যাসের বেগ মানে ভি, গ্যাসের বেগ কিন্তু যেটা নিচের দিকে কাজ করছে সেটা হলো কত 800 মিটার পার সেকেন্ড, ওকে ভালো কথা। রকেটটি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঊর্ধ্বমুখী প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য, মানে রকেটটি যে ত্বরণটা লাভ করবে সেটা নাথিং বাট 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে ভালো কথা। যে ঘাত বল প্রয়োজন তাহলে কি একটা আপথ্রাস্ট পাবে, যে এফটা মানে এক্সটার্নাল এফ না, মানে বাইরে থেকে প্রযুক্ত বল না, ডিউ টু দিস ঘাত, ঠিক আছে, এটা এফ ঘাত যেটা পাবে অটোমেটিক, সেটা কত হবে, যাতে মানে যে ঘাত বল প্রয়োজন তার জন্য প্রতি সেকেন্ডে রকেটটি থেকে কত পরিমাণ গ্যাস নির্গত হবে, মানে ডিএমডিটিটা আমাকে বের করতে হবে, রেট অফ গ্যাস পার সেকেন্ড, এটা আমাকে বের করতে হবে। তো আমরা ভালো করে জানি, আবার একবার করে দিচ্ছি, যে এফ ইকুয়াল টু কী হয়, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু হয় ডিডিটি অফ পি মানে এমভি, যেখানে এটাকে ভাঙলে হবে এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। যেহেতু এক্সটার্নাল ফোর্স জিরো, কোনো এক্সটার্নাল ফোর্স থাকে না, ঠিক আছে, রকেটের এই ভি ডিএমডিটিটাই তোমার এম এ জোগাড় করে দেয়। তো এখান থেকে আমরা পাই এম ডিভিডিটি বা এম এ ইকুয়াল টু মাইনাস ভি ডিএমডিটি और ভি রিলেটিভ ডিএমডিটি। দেখো ভি রিলেটিভ কেন লিখলাম, কারণ ভিটা কাজ করে কিন্তু এই এম এ, এটা এম এ হয়ে গেল, এম ইন্টু এ ইকুয়াল টু ভি রিলেটিভ ডিএমডিটি, এটা বোঝার চেষ্টা করো। ভি রিলেটিভ লিখলে কেন, কারণ এই এম এ থ্রাস্টটা আপওয়ার্ড কাজ করে, আর এই বেগটা কিন্তু গ্যাসের বেগটা নিচের দিকে কাজ করে, তো তার সাপেক্ষে রিলেটিভ করে দিলাম, তাহলে মাইনাস লিখতে হবে না, রিলেটিভ বেগ কিন্তু এটা রকেটের সাপেক্ষে কিন্তু নিচের দিকে কাজ করে, ঠিক আছে।
তো ভি রিলেটিভ ডিএমডিটি, ঠিক আছে, হয়ে গেল। এটা হলো এম এ। তাহলে এই বলটার মান হয় ভি রিলেটিভ ডিএমডিটি। তাহলে এই যে বলটা তৈরি হলো এটাকে এই ঘাত বল বলবো। সেই ঘাত বলটা কত? ভি রিলেটিভ ডিএমডিটি, যে গ্যাসটা বের করছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু এই ঘাত বলটা, যে ঘাত বলটা কাজ করছে সেই ঘাত বলটার জন্য কি হচ্ছে, এটা তো পাচ্ছি আমি, সেই ঘাত বলটার জন্য রকেটকে আবার ওপরে উঠতে হচ্ছে। ওপরে রকেটকে ওঠা মানে কি, রকেটে তো নিজস্ব একটা ওয়েট আছে, সেই ওয়েটের এগেনস্টে উঠতে হচ্ছে, কারণ ওয়েটটা তো আমার নিচে দিয়ে কাজ করছে। তো সেই ওয়েটটা তো আমাদের নিতে হবে। যে রকেট এই যে বলটা ঘাত বলটা পাচ্ছে, সেই ঘাত বলটা যেটা পাচ্ছে যাই হোক ভি রিলেটিভ ডিএমডিটি, এই মানটা ঘাত বলটা খালি এটাই নয়, তার সাথে এমজিকে ওকে ট্যাকেল করতে হচ্ছে, এমজিকে কাটিয়ে উঠতে হচ্ছে। আগের যে একটা অঙ্ক করেছিলাম, সাপোজ কত যেন হবে 29-30 হবে একটা হয়তো, সেই অঙ্কটাতে কিন্তু বলেছিল গ্র্যাভিটি নেগলেক্ট করতে। কিন্তু গ্র্যাভিটি যদি নেগলেক্ট না করো তাহলে রকেটের নিজস্ব ওয়েটটাকে নিজে দিয়ে কাজ করছে, তার এগেনস্টে আমি জিনিসটাকে উঠাচ্ছি, ফলে আমাকে কিন্তু মানে এই রকেটের ওয়েটটাকেও ট্যাকেল করতে হবে। তাহলে শুধু এম এ ইকুয়াল টু ভি রিলেটিভ ডিএমডিটি লিখলে হবে না, তার সাথে কি এমজিটা বাদ দিতে হবে। ওকে, এমজিটাও কিন্তু নিচের দিকে কাজ করছে, এটা বাদ দিতে হবে। সো ফাইনাল ফর্মুলা যেটা রকেটের ক্ষেত্রে এম এ বের করার হলো, সেটা হলো ভি রিলেটিভ ডিএমডিটি মাইনাস এমজি। আমরা আগেরটাতে এমজি ইউজ করিনি, তার কারণ সেখানে বলে দিয়েছিল যে ওখানে গ্র্যাভিটি নেই। ওকে, ঠিক আছে, এখান থেকে পেলাম, কিন্তু এই এমজিটাও কিন্তু আমাদের ঢুকাতে হবে ডিউ টু গ্র্যাভিটি, রকেটের পার্সোনাল ওয়েট। সো এখান থেকে আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে ডিএমডিটিটা। তো বাকি এবার সব ডেটাগুলো বসিয়ে দাও, হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল এম এ কোথায় করি, এখানে করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে এই লাইনটা করি আগে। এম এ, এম কত, এম হলো 5000 ইন্টু এ কত, এ এ এ হলো 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 20 মিটার, সরি 20 রাখলাম, একটা অঙ্ক করছি যেহেতু, 20 ইকুয়াল টু ভি রিলেটিভ কত 800 ইন্টু ডিএমডিটি কত, ডিএমডিটা আমরা বার করবো, ডিএম বাই ডিটিটা বার করছি, মাইনাস এম কত 5000, জি কত 10 10 ব্যাস। এটা ক্যালকুলেশন করে তোমাকে ডিএমডিটা ফাইনালি বার করতে হবে। সো দেয়ারফর ডিএম ডিটি ইজ ইকুয়াল টু নাথিং বাট, নিজেরা করো, আমিও করছি, যদি কোথাও ভুল হয় তো বলবে। এদিকে 5000 ইন্টু 20, এদিকে 5000 ইন্টু 10, তাহলে এদিকে 5000 কমন নিলাম, 5000কে 10 আর 20 30, তাহলে 5000 ইন্টু 30, 5000 ইন্টু 30, এটা হয়ে গেল। এদিকে ডিভাইডেড বাই 800 ভাগ হয়ে গেল, তাহলে বেরিয়ে গেলো 0 0 এদিকে কেটে যাচ্ছে, 0 0 এদিকে কেটে যাচ্ছে। এবার 8 দিয়ে করলেন, 2 দিয়ে করলাম, 4 দিয়ে করছি, 4 দুগুণে 8, 4 দিয়ে করলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20। এবার 125কে 3 দিয়ে গুণ করলে 5 3 15, 3 দুগুণে 6 একে 7, 3 একে 3 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2 দিয়ে 2 একে 2, 17, 8 দুগুণে 16, 15, 7 দুগুণে 14, 10, 5 দুগুণে 10 মিটার, সরি ডিএমডি মানে কেজি পার সেকেন্ড। ওকে, সো কী বেরোলো ডিএমডিটি 187.5 কেজি পার সেকেন্ড। উত্তর কোনটা আছে? অপশান বি। দেখো বোঝা গেল কিনা? দেখো রকেটের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, এই ফর্মুলাটা কী করে এলো এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ভি রিলেটিভ, কারণ মাইনাস থাকে, কিন্তু এই মাইনাসটা কিন্তু প্রবলেমে আসবে না, কারণ প্রবলেমে আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু রকেটের বেগটা নিচ্ছি, যেটা মানে সরি গ্যাসের বেগটা নিচ্ছি, যেটা রকেটের সাপেক্ষে উল্টো দিকে। ঠিক আছে, ঠিক আছে, দেখো ক্লিয়ার হলো। চলো এবার আমরা নেক্সট যাব। 38 কী বলছে? 600 কেজি ভরের একটা রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। মানে একই প্রবলেম আবার, এই যে রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটির ভর m ইকুয়াল টু 600 কেজি। ওকে, যদি রকেটটির থেকে গ্যাসে নির্গত বেগ 100 মিটার পার সেকেন্ড হয়, মানে ভি রিলেটিভ তোমার কত 100 মিটার পার সেকেন্ড হয়, তবে রকেটটিতে ন্যূনতম কী হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখী উঠতে সক্ষম হবে। ভাই এখানে একটা মানে আবার সেই ডিএমডিটি চেয়েছে, কিন্তু এখানে একটা গল্প আছে। দ্য গল্প ইজ যে রকেটটার কিন্তু অ্যাক্সেলারেশন সৃষ্টির কথা বলেনি, রকেটটা জাস্ট ওপরে উঠবে। ঠিক আছে, মানে এখানে যে ফর্মুলাটা ছিল সেম ফর্মুলা আবার, এম এ যেটা এম ডিভিডিটি ইকুয়াল টু ভি রিলেটিভ ডিএমডিটি মাইনাস এমজি, তাই তো? এটা তো শিখলাম আগের ফর্মুলাতেই। এখানে কিন্তু এই অ্যাক্সেলারেশনটা 0, হ্যাঁ
জাস্ট উঠতে সক্ষম হবে বলেছে, কিন্তু অ্যাক্সেলারেশনের কথা বলেনি। সো এটা তাহলে এটা জিরো হলে এম এ পার্টটা পুরোটাই জিরো হয়ে গেল। সো এখান থেকে ভি রিলেটিভ ডিএম ডিটি ইকুয়াল টু এম জি হয়ে গেল। সো এখান থেকে যদি মানগুলো বসিয়ে দিই, ভি রিলেটিভ কত বলেছে 100 ইন্টু ডিএম বাই ডিটি ইকুয়াল টু এম কত, এম হলো 600 আর জি 100 নেবো না 9.8 নেবো, কিছু বলেনি, 9.8 নিই, না মিললে 100 নিচ্ছি, 10 নিচ্ছি, 9.8। তাহলে এখান থেকে দ্যাট ইমপ্লাইজ ডিএম ডিটি ইকুয়াল টু 600 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 100। 0 কেটে গেলো, 6 ইন্টু 98 কোথায়, 6 8 48 8 হাতে থাকলো 4, 6 9 54 আর 4 58, 58.1 ঘর আগে 58.8, তাই তো? তার মানে 58.8 এর সঙ্গে 6 8 48 হাতে 4, 6 9 54 আর 4 58, 1 ঘর আগে 58.8 হচ্ছে, কিন্তু অপশানে 58 আছে, তাহলে ওটাই হবে। মানে কি আবার 0.8 টাকা নষ্ট বস। ভি রিলেটিভ ডিএমডিটি ভি কত 100 বলেছে, 600 বলেছে, বাকি ঠিকই আছে, 600 ইন্টু 9.8 বাই 100 ঠিকই আছে। তো 6 ইন্টু 98, 6 9 54, 6 48 8 আর 4, 6 9 54 4 58, 58.8 কেজি পার সেকেন্ড। মানে এখানে দুটো অপশানই হতে পারে, হ্যাঁ, অপশান বি হতে পারে, কোনোটি নয়ও হতে পারে, ঠিক আছে? কোনটা দেওয়া আছে বইয়ে দেখতে হবে। আপাতত আমি অপশান বিটাকে রাখলাম, ক্লোজ হচ্ছে এটা, হ্যাঁ। নেক্সট, সো 39 কি বলছে, একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফটটির মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। এর ছাদ থেকে 10 গ্রাম ভরের একটা পেরেক খুলে পড়ে গেল। ভালো কথা, পেরেকটি লিফটের মেঝেতে কত ঘাত উৎপন্ন করবে? আচ্ছা, খুব সিম্পল প্রবলেম। এখানে সিউডো ফোর্সের কনসেপ্টটা লাগাতে হবে। সিউডো ফোর্স মানে অলিক বল, বুঝাচ্ছি দেখো। देख रहे हो विनोद सर जी कैसे चेहरा बदल बदल के आ रहे हैं, सोच रहे हैं ऐसे व्यूज बढ़ जाएगा। देखो तो कि এটা হলো একটা লিফট, लुक्स डजेंट मैटर, चेंज হলো তো কি হলো, 38 एक लुक्स 39 एक लुक्स की है। ऐसी बड़ी बड़ी वीडियो में छोटी छोटी बातें होती रहती। একটা লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। ভালো কথা, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফটটার মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। ওকে, ভালো কথা, লিফটটার মেঝে থেকে 3 মিটার, ভালো কথা। লিফটটার ছাদে একটা পেরেক আছে, যে পেরেকটা এখন খুলতে চলেছে। পেরেকটার ওয়েট 10 গ্রাম, ভালো কথা। পেরেকটা খুলতে চলেছে, ভালো কথা, খুলুক। তো পেরেকটা এখন যে অ্যাক্সেলারেশনটা নিয়ে পড়বে সেটা কিন্তু জি নয়, ডিউ টু গ্র্যাভিটি নয়। কেন? কারণ তার সাথে লিফটটাও নিচের দিকে নামছে। আবার লিফটটার ত্বরণও নয়, কারণ আবার গ্র্যাভিটি আছে। সো এখানে এই বস্তু কণাটা যে অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামবে সেটা এফবিডি করে বার করতে হবে, মানে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে এই বস্তুটার জন্য। দেখো ভাই, বস্তুটার উপর নর্মালি নিচের দিকে এমজি কাজ করে, ওকে, তার জন্য ও নিচের দিকে পড়ে। কিন্তু যেহেতু এখানে লিফটটা নিজে একটা ত্বরণ নিয়ে নামছে, অর্থাৎ এই ত্বরণের জন্য এই কণাটার বা এই পেরেকটার উপর কিন্তু একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে, যেখানে মানে এই ত্বরণের অনুযায়ী। ফর এক্সাম্পল, এটাকেই বলা অলিক বল। বলেছিলাম তো, মনে করো একটা গাড়ির উপর তুমি বসে আছো, ওকে, তুমি এটা বসে আছো গাড়ির উপর। তো গাড়িটা যদি সামনে এ ত্বরণ নিয়ে চলে, তাহলে তোমার ওপর পেছন দিকে একটা তোমার ভর ইন্টু ত্বরণ একটা ফোর্স কাজ করে, যার জন্য তুমি যদি একটা মসৃণ তলে বসে থাকো, মানে গাড়ির ছাদ যদি মসৃণ হয়, তাহলে গাড়ি এগিয়ে যাবে, তুমি ওখানে পড়ে যাবে। এখানে অর্থ হলো তোমার উপর একটা এমএ ফোর্স উল্টো দিকে কাজ করেছে বলে তুমি পড়লা। ফার্স্ট ল হিসাবে তুমি এখানে বলতে পারো তুমি স্থির ছিলা তাই স্থির থাকলা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘুরিয়ে বললে তো গাড়ির যে ত্বরণটা খায় সেই ত্বরণের জন্য তোমার উপর একটা অলিক বল কাজ করে। সেম হেয়ার, একটা লিফট যখন নিচের দিকে নামে, লিফটে থাকা কোনো বস্তুর উপর আপওয়ার্ড একটা ত্বরণ কাজ করে, যেটাকে বলা হয়, তার জন্য ডিউটি একটা ফোর্স কাজ করে, তার জন্য সেই ফোর্সটাকে বলা হয় অলিক বল। তাহলে এই ত্বরণ নিয়ে যদি নামে, তাহলে পেরেকটার উপর এম এ ত্বরণ বা এম ইন্টু 4 এই ত্বরণটা ওপর দিকে কাজ করবে। তো আলটিমেট এটাও নেট ফোর্স। এই নেট ফোর্সের জন্য ও এ ড্যাশ ত্বরণ নিয়ে নামবে, ওকে। তাহলে এখানে তুমি যদি এই নেট ফোর্স মানে এই নেট ফোর্সের কনসেপ্টটা লাগাও, তাহলে বলতে পারো নিচের দিকে এমজি
ওপরের দিকে এম এ, দিস ইজ ইকুয়াল টু এম এ ড্যাশ, যেখানে এ ড্যাশ হলো ওই তোমার কর্নার মানে আলটিমেট ওই পেরেকটার ত্বরণ, ঠিক আছে, দুটো মিলে। সো এখান থেকে এ ড্যাশ ইকুয়াল টু বেরোলো জি মাইনাস এ, এম এম কেটে গেলো, জি হলো 10 মাইনাস এ হলো 4, দ্যাট ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই অঙ্কটা মেন বোঝার, যে একটা লিফটের ছাদ থেকে যখন একটা পেরেক খুলে যায় তখন সে গ্র্যাভিটি নিয়ে নামে, ভালো কথা, কিন্তু যেহেতু এই কেস লিফটটা নিজেও নামছে, সো এর যে নেট অ্যাক্সেলারেশনটা হবে সেটা হলো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই অ্যাক্সেলারেশন নিয়ে যখন নামবে তখন লিফটের যে মেঝেটা আছে, মেঝেতে অ্যাটাক করবে, মেঝেতে যখন অ্যাটাক করবে তখন ও এইখানে যে ভেলোসিটিটা অর্জন করবে সেই ভেলোসিটির দরুন যে ভরবেগটার উপর দেবে, সেই ভরবেগের পরিবর্তনটাই তো ঘাত। তাহলে ঘাত যেটা বের করবো সেটা কি, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এবার দেখো পরিবর্তন মানে কি, জাস্ট মেঝেতে টাচ করার আগের মুহূর্তের ভরবেগ এবং টাচ করার পরের মুহূর্তের ভরবেগ, এই গ্যাপটা। এবার টাচ করার পরের ভরবেগ তো শূন্য, নেমে পড়ে গেল। আগের মুহূর্তে ভরবেগ মানে আমাকে জানতে হবে এইখানে এসে ওর কত ভরবেগ, তার জন্য আমাকে জানতে হবে এখানে এসে কত বেগ। তো তার বেগ যেটা বের করবো সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার প্লাস 2as। এবার দেখো ইনিশিয়ালি পেরেকটা তো স্থির ছিল, দেখো যখন আমি লিফটার অ্যাক্সেলারেশনটা এর এফবিডিতে ভরে দিলাম, দ্যাটস মিন এর তখন কিন্তু ওকে স্থির বডি হিসেবে ধরতে হবে, ট্রিট করতে হবে, যে ইনিশিয়ালি কিন্তু স্থির, লিফটের ত্বরণ নিয়ে নামছে না, কারণ লিফটের ত্বরণের জন্য ওর উপর আমি অলিক বল দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ 0 প্লাস 2 এ কত, এ মানে এ ড্যাশ আর কি, এ ড্যাশ হলো তোমার 6 আর এস কত 3 মিনিটে ট্রাভেল করবে, তো 3 6 18, 18 দুগুনি 3 6 18, 18 দুগুনি 36। সো ভি ইকুয়াল টু √36। ওকে, এটা হলো ভি এর মান। সো আলটিমেট ভরবেগের পরিবর্তন কত, এম ইন্টু ভি মাইনাস 0। সো এম কত, এম হলো তোমার হলো কত, এম 10, এটা কিসে আছে এগুলো সব, এগুলো সব মিটার আছে, তো 10/1000 কেজি হয়ে গেল, ইন্টু ভি কত √36 মানে 6, দ্যাট ইজ ইকুয়াল টু 0 0 কেটে গেল 6/100 মানে 0.006, ঠিক আছে। এটাই হলো তোমার ঘাত বল, অপশান আছে, সরি মিস্টেক করলাম, 100 তো 6 দিয়ে 100 ভাগ করলে 0.06, হ্যাঁ 2 ঘর হ্যাঁ 0.06 নিউটন, ঠিক আছে। ঘাত মানে একক হবে নিউটন, নিউটন না, ভরবেগের পরিবর্তন তো নিউটন ইন্টু কেজি, ভরবেগের পরিবর্তন কেজি মিটার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, ওই এককেই বলেছে, ঠিক আছে। ভর বেগের পরিবর্তন মানে কেজি ভর আর বেগ, ঠিক আছে, সেকেন্ড ইনভার্স, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এই হয়ে গেল ঘাত, তাহলে অপশান কী দাঁড়ালো, অপশান ডি, ঠিক আছে। চলো এই হলো আমাদের 39। চলো নেক্সট 41 কী বলছেন, যদি কোনো অনুভূমিক দণ্ডের দুপ্রান্তে পরস্পর বিপরীত অভিমুখে দুটি বল F1 আর F2 অনুভূমিকভাবে প্রয়োগ করা হয়, যেখানে F2 আবার গ্রেটার দেন F1, তবে দণ্ডের মধ্যবিন্দুতে কত টান উৎপন্ন হবে, দণ্ডের ভর ক্যাপিটাল M। আচ্ছা, মানে এটা একটা দণ্ড, ভাই লোক ভালো করে বোঝো, এই দণ্ডের মানে তারই ভাবতে পারো, জাস্ট দণ্ডের মোটা করলে আমার কিচ্ছু নয়, একদিকে F1 কাজ করছে, একদিকে F2 কাজ করছে, ভালো কথা, মাঝখানে টান বের করতে হবে। তো আর একটা কী বলেছে, দণ্ডের ভর বলে দিয়েছে ক্যাপিটাল M, তো ভরটা, আর F2টা গ্রেটার দেন F1। তাহলে প্রথমে যদি আমরা গোটা দণ্ডটার FBD করি তাহলে F2 থেকে F1টা বেশি, সো F2 মাইনাস F1 এটা নেট ফোর্স ইকুয়াল টু হবে M ইন্টু A, হয়ে গেল। এটা একটা তোমার বেরিয়ে গেল একটা FBD। এইবার মধ্যবিন্দুতে টান বের করতে বলেছে, তাহলে মধ্যবিন্দুটার যদি আমরা দেখি মধ্যবিন্দুতে, তাহলে মধ্যবিন্দুতে এই দড়িটার উপর টান কাজ করবে এদিকে, বিকজ অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, আর এই দড়ি কেন বলছি, এই দণ্ডটার উপর টান কাজ করবে এদিকে। ওকে, মানে যদি দণ্ডটাকে মাঝখান থেকে এদিকে M/2 করি, তাহলে M/2 এই দণ্ডটার জন্য যদি এখানে তার ভরকেন্দ্র ধরি এবং তার উপর FBDর কথা ভাবি, তাহলে এই তার সাপেক্ষে এদিকে F2 বল আর এদিকে কাজ করবে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, আর এই মধ্যবিন্দুতে এটার জন্য যদি ভাবি তাহলে এদিকে কাজ করবে টান আর এদিকে কাজ করবে F1। এবার যে কোনো একটা নাও, তুমি F2 আর এই টান নিতে পারো বা এদিকে F1 আর এই টান নিতে পারো, যেহেতু দুটা বস্তুটা একসাথে কানেক্টেড তাহলে তাদেরও অ্যাক্সেলারেশন এই হবে। তার মানে তুমি এখান থেকে আরও দুটো ইকুয়েশন পাচ্ছ, যে যদি এটার দেখো যেহেতু F2 বড়, তাহলে এখানে F2 মাইনাস T
কারণ টি এদিকে এই 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 হাফ দণ্ডটার যদি তুমি এফবিডি করো তাহলে এই দণ্ডটার মধ্যবিন্দুতে এদিকে টেনশন কাজ করছে আর এদিকে F2 বল কাজ করছে, তার মধ্যে F2 বলটা বেশি কারণ এদিকে অ্যাক্সেলারেশন হবে ইকুয়াল টু হবে m/2 ইন্টু a। আবার যদি এটার দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু টিটা বেশি, কারণ আলটিমেট তো F2 বল মানে এদিক যাচ্ছিল, তাহলে এখানে হবে t মাইনাস F1 ইকুয়াল টু m/2 ইন্টু a। তাহলে এই তিনটা ইকুয়েশন আমরা এফবিডি করে পেলাম। কি পেলাম, একটা পুরোটা যদি নাও তাহলে F2 মাইনাস F1 ইকুয়াল টু ma, যদি এই হাফ দণ্ড নাও মধ্যবিন্দুতে টেনশন বের করার জন্য, এদিকে টেনশন, এটা এই হাফ দণ্ডের এদিকে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, আর এই হাফ দণ্ডের এদিকে টেনশন, সো তার যদি নাও তাহলে তার একটা এদিকে F2 বড়, তো F2 মাইনাস টি ইকুয়াল টু ma, আর এদিকে টি বড় কারণ এদিক যাচ্ছিল, তো টি মাইনাস F1 ইকুয়াল টু m/2 a, দুটো m/2 a। এবার এই তিনটা ইকুয়েশন সলভ করে তোমাকে টিটা বার করে নিতে হবে। খুব সিম্পলি সলভ করতে পারো। কী করে করবা, এই দুটো থেকেও বার করতে পারো তাহলেও হয়ে যাবে। আবার এ রাখা যাবে না, যদিও এখানে যদি মাইনাস করে দিই দুটোকে, এখানে মাইনাস করে দিই তাহলে এটা কেটে যাবে আর এটা হয়ে যাবে, কিন্তু এই দুটো থেকে করতে পারো, বা এখান থেকে করে এখান থেকে এর মান বের করে এখানে বসিয়ে টি বের করতে পারো, যেখানে ইচ্ছা করতে পারো, তোমার এখন সুবিধা অনুযায়ী করো। 1 2 তোমার কাছে তিনটা ইকুয়েশন আছে ভাই লোক, তুমি তিনটা ইকুয়েশনকে যে কোনো পদ্ধতিতে যে কোনো দুটো থেকে সলভ করলেই পেয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এই দুটোই করছি নাকি, দেখা যাক এই দুটো করি। তাহলে আমরা বলছি আমরা 2 মাইনাস 3 করছি। হ্যাঁ, 2 মাইনাস যদি 3 করি তাহলে দেখা যাচ্ছে এদিকে F2 মাইনাস টি প্লাস F1 মাইনাস প্লাস ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ এদিকে 2t ওদিকে নিচে লাগালে F2 প্লাস F1, দ্যাট ইমপ্লাইজ t ইকুয়াল টু F2 প্লাস F1 বাই 2 হয়ে গেল। তাহলে অপশন কোনটা দাঁড়ালো, অপশন এ দাঁড়ালো। হ্যাঁ, অপশন এ। ওকে, তুমি আরও যে কোনো পদ্ধতিতে তুমি সলভ করতে পারো, এই তিনটা ইকুয়েশনটাই মেন। হ্যাঁ, চলো 41 কী বলছে, একটা কপি কলে ভরহীন দড়ির সাহায্যে এক পাশে একটা এম ভরের ভর চলন আছে এবং দড়ির অপর প্রান্তে একটা এম ভরের বানর এ ত্বরণে উঠছে। ভালো কথা, তাহলে এম ভরের ত্বরণ কত, আবার যেখানে ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, তাহলে ক্যাপিটাল এম যেহেতু গ্রেটার দেন স্মল এম, তার মানে এখানে ক্যাপিটাল এম জি কাজ করছে বা এখানে টি কাজ করছে। আচ্ছা, আলটিমেট বস্তুটার এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, যেটাকে আমি ধরলাম এ ড্যাশ, এ প্রাইম কেন ধরলাম ভাই, কারণ বাদরের একটা পার্সোনাল অ্যাক্সেলারেশন আছে এ, ঠিক আছে। সো ওটা আলটিমেট, ওটা তো অবশ্যই দড়ির অ্যাক্সেলারেশন না, ত্বরণটা তো দড়ির না, বাদরের অ্যাক্সেলারেশন। হ্যাঁ, সেই জন্য ওটা এ ধরলাম। আর যেহেতু আলটিমেট ক্যাপিটাল এমটা বেশি বলেছে, সো আলটিমেট মানে এদিকেই নামবে, সো অ্যাক্সেলারেশনটা এদিকে। ওকে, আর এই দিককার যে দড়িটা আছে তার অ্যাক্সেলারেশনটা হবে এদিকে, সেটাও হবে এ ড্যাশ। ওকে, কারণ সেমভাবেই যাবে, যেমন করে এ নামবে তেমন করে এই দড়িটা উঠবে। এবার বাদরের গল্পে আসি, বাদরের গল্পটা এখানে বোঝার। দেখো ভাই, বাদরের ওয়েটটা এমজি কাজ করছে নিচে, যেটা দড়ির যদি এই পয়েন্টটার আমরা এফবিডি করি, হ্যাঁ, যেখানে বাদর ধরে আছে ওই পয়েন্টটা যদি এফবিডি করি, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এমজি নিচের দিকে কাজ করছে, কারণ বাদর তো দড়িটাকে ধরে আছে, তাহলে এই পুরো এমজি ওয়েটটা এই পয়েন্টের উপর কাজ করছে। ভালো কথা, এরপরেও বাদর যখন ওপর দিকে অ্যাক্সেলারেশন নিয়ে উঠছে, তার দরুন একটা এম এ ফোর্স নিচের দিকে কাজ করছে অ্যাজ এ সিউডো ফোর্স এই পয়েন্টের উপর, তাহলে আরেকটা ফোর্স হলো এম এ সিউডো ফোর্স, ঠিক আছে। কারণ দেখো বলেছিলাম তো, দুটো বস্তু যদি একসাথে থাকে, তার মধ্যে একটা বস্তু যদি এই অ্যাক্সেলারেশন নিয়ে গতিশীল হয়, তাহলে আরেকটা বস্তুর উপর উল্টো দিকে এম এ সিউডো ফোর্স কাজ করে। তো সিমিলারলি এখানে দড়িটা ধরে বাদর উপর উঠছে, তাহলে বাদর যদি এ অ্যাক্সেলারেশন নিয়ে উপর ওঠে, তার দড়িটার উপর এম এ সিউডো ফোর্স নিচের দিকে কাজ করবে, হয়ে গেল। আর আলটিমেট সুতোর টান কাজ করছে উপরে টি, যেহেতু একই সুতো সেই জন্য একই টান, তাহলে এখানে এই গল্প, এখানে এই গল্প। ওকে, ওভারঅল গোটা এই পয়েন্টটা বা এই সুতোটাতে, পয়েন্টটা তো সুতোর মধ্যে আছে, এই পয়েন্টটা এ ড্যাশ অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে উঠছে, তাহলে এফবিডি করি। তাহলে প্রথমে যদি এদিককার এফবিডি করি, তাহলে এদিককার এফবিডি দাঁড়াচ্ছে ক্যাপিটাল এম জি মাইনাস টেনশন ইকুয়াল টু ক্যাপিটাল এম উইথ এ ড্যাশ, হয়ে গেল। আর ওদিককার এফবিডি যদি করো, তাহলে ওদিকে টি বড়, কারণ ওপর দিকে উঠছে, তাহলে টি মাইনাস এদিকে এম এ প্লাস এম জি যোগ হয়ে গেল ইকুয়াল টু এম ইন্টু এ ড্যাশ, হয়ে গেল। কারণ ওদিকে যে দড়িতে বাদর ঝুলছে, তো তাহলে বাদরের ভরটাও তো দড়ির সাথে উঠছে, তাই না, সেটা এম এ ড্যাশ, সেই জন্য বাদরের ভরটার উপরেই কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এম এ ড্যাশ। ওকে, চলো তাহলে এই দুটো সলভ করে আমাকে কী বার করতে হবে, আলটিমেট এ ড্যাশটা বার করতে হবে। করছি, কী করে করা যায়, এখান থেকে টি বার করে এখানে বসিয়ে দিই, তাহলে যদি হয়ে যায় দেখি, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু ক্যাপিটাল এম জি মাইনাস ক্যাপিটাল এম এ ড্যাশ হয়ে গেল।
বসাই দাও এখানে, দ্যাট ইমপ্লাইজ ক্যাপিটাল এম জি মাইনাস ক্যাপিটাল এম এ ড্যাশ মাইনাস স্মল এম এ মাইনাস স্মল এম জি ইকুয়াল টু এম ইন্টু এ ড্যাশ। এই তো আমাকে বের করতে হবে কি আলটিমেট এ ড্যাশটা বার করতে হবে। তাহলে এ ড্যাশটা নিয়ে আসি, বাকিটা রাখি। তাহলে দেখি স্মল এম এ ড্যাশ প্লাস ক্যাপিটাল এম এ ড্যাশ ইকুয়াল টু ক্যাপিটাল এম জি মাইনাস স্মল এম এ মাইনাস স্মল এম জি। দেখো ঠিকঠাক করছি কিনা কে জানে, ক্যালকুলেশন মতো গন্ডগোল না হয়। এখান থেকে যদি এ ড্যাশটা কমন নিয়ে বাই করে দিই ওদিকে, তাহলে ক্যাপিটাল এম জি মাইনাস স্মল এম এ মাইনাস স্মল এম জি ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। কারোর সাথে কিছু মিলছে কোন অপশনের সাথে? ওই লাস্ট অপশনের সাথে একটু মিলছে, ওই লাস্ট অপশনের সাথে মিলিয়ে করি। জি কমন নিয়েছে, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম জি মাইনাস স্মল এম এ ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। দেখো তো পুরোপুরি মিলে গেলো। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই ইজি প্রবলেম, কিন্তু সিউডো ফোর্সের কনসেপ্ট নিতে হবে। তার জন্য আমার লেসন নিউটনস ল এর এনসিআরটিগুলো দেখতে হবে। সেখানে তুমি খুব আরামসে এইসব সিউডো ফোর্স সম্বন্ধে ভালো করে শিখে যাবে। সব এই আমার এনসিআরটির থিওরিগুলো যদি দেখো, নিউটনস ল এর এনএলএম 4টা আছে থিওরি, ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি এন্ডেও পাচ্ছ, বিভিন্ন আই বাটনে বারবার আসছে। দেখো, দেখলে তোমার এইসব প্রবলেম নিজেই সলভ করতে পারবে। হ্যাঁ, চলো নেক্সট। 42 আর 43 দেখো, দারুণ দুটো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কী বলছে দেখো, মসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় রাখা একটা পাটাতনের ওপর দিয়ে একটা লোক আর কি পাটাতনের সাপেক্ষে ভি বেগে বাম দিকে থেকে ডান দিকে ছুটে গেল। পাটাতনের বেগ কত হবে? আচ্ছা, লোকটি ও পাটাতনের ভর যত করবে ছোটো হাতের এম আর ক্যাপিটাল এম। ছবিটা রেখেছি, দারুণ রেখেছি, আই এম দ্য সুপার আর্টিস্ট। তো এই হলো লোকটা, লুক লাইক ইউ, আর এই হলো সেই পাটাতন যার উপরে হাঁটছো বা দৌড়াচ্ছ, ডাজেন্ট ম্যাটার কী করছো। আর এই হলো তোমার যে তলটা যার উপরে পাটাতনটা রাখা আছে, যার সাথে কোনো ঘর্ষণ নেই। আচ্ছা, এবার আমরা জানি যখন দুটো বডি একে অপরের সংস্পর্শে থেকে কোনো একটা বডি সামনের দিকে এই অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে সাপোজ, তো কী হয়, তার উল্টো দিকে আর যে বডিটার ওপরেও আছে সেই বডিটার উল্টো দিকে একটা এম এ ফোর্স পাই। ওকে, তো আমরা জানি তার মানে এই যদি বন্দুক থেকে গুলি মারো তাহলেও দেখতে পারো ডিচকি করে যে বন্দুকটা পেছনে যায়। ঠিক আছে, এটা আরেকটা কনসেপ্ট দিয়ে বোঝানো যায় যে মনে রাখবে কোনো একটা সিস্টেম যখন দুটো বা তিনটা বডি নিয়ে তৈরি হয়, তখন সেই সিস্টেমটার ভরবেগ যে কোনো ঘটনা ঘটানোর আগে আর ঘটনা ঘটানোর পরে সেম থাকে। আমরা এখানে ভরবেগের সেই সংরক্ষণ সূত্রের কনসেপ্ট লাগিয়ে কাজটি করব। যে সিস্টেমটা লোকটি মানে তুমি পাটাতনের উপর দাঁড়িয়ে আছো, ওকে, শাহরুখ খানের পোজ দিয়ে, ডাজেন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ তখন তোমাদের ভরবেগ শূন্য, কারণ তোমার ভর ছোটোতে এম, বেগ শূন্য, ইন্টু করলে শূন্য। পাটাতনেরও কোনো বেগ নেই, দাঁড়িয়ে আছে, ভর ক্যাপিটাল এম ইন্টু বেগ করলে শূন্য। এবার যখনই তুমি যাত্রা শুরু করলে সামনের দিকে, তখন তুমি সাপোজ ছোটো হাতের ভি বলেছে কিছু, হ্যাঁ বলেছে, পাটাতনের সাপেক্ষে ছোটো হাতের ভি বেগ নিয়ে এগাচ্ছ। ওকে, যখনই তুমি সামনের দিকে ভি বেগ নিয়ে এগাচ্ছ, সাথে সাথে পাটাতনটাও তো পেছন দিকে কোনো একটা বেগ নিয়ে যাবে, যেটাকে প্রতিক্ষেপ বেগ বলে বন্দুকের ক্ষেত্রে আর কি। তো এখানেও সেম কেস হবে, তাই না? এইবার আমাকে দেখতে হবে বর্তমানে যখন তুমিও এগাচ্ছ, পাটাতন এগাচ্ছে, সেই সময় সিস্টেমটার ভরবেগ কত। সেই ভরবেগটা আর পূর্বের ভরবেগ সমান করলেই মানে আমরা এই ক্যাপিটাল ভি এর মানটা বের করে নিতে পারবো। তো পূর্বের ভরবেগ কত? পূর্বের ভরবেগ 0। ওকে, বর্তমান ভরবেগ বের করাটাই একটা ক্যালমা। কি দেখো, যে প্রথমত তোমার ভরবেগ কত, ছোট হাতের এম তোমার ভর, ছোট হাতের বেগ তোমার বেগ, ভালো কথা। কিন্তু প্রশ্ন হলো পাটাতনের ভরবেগ কত। পাটাতনের ভরবেগ কিন্তু পাটাতনের ভর এম ইন্টু ক্যাপিটাল ভি শুধু নয়। কেন ভাই? কারণ যে পাটাতনটা পেছনে যাচ্ছে সেই পাটাতনকে আর একা যাচ্ছে, পাটাতনের উপর তো তুমি দাঁড়িয়ে যাচ্ছ, তাই না? পাটাতনের উপর তো তুমি বন্দুকে যখন তুমি গুলি মারো তখন গুলি তো বেরিয়ে চলে গেল, বন্দুকে তো গুলি থাকলো না যে গুলিটার কথা বলছো। তাহলে বাকি বন্দুকটার আমাকে দেখতে হয় ভরবেগ, যে সামনে গুলির ভরবেগ ছোটো হাতের এম ইন্টু ছোটো হাতের ভি, আর বন্দুকের ভর বন্দুকের ভর ইন্টু বেগ। কিন্তু এক্ষেত্রে পাটাতন থেকে তো তুমি আর নেমে যাওনি, পাটাতনে হাঁটছো, পাটাতন পিছাচ্ছে। তাহলে তুমি পাটাতন যখন পেছাচ্ছে পিছনে তার একটা বেগ নিয়ে, তখন কিন্তু ও তোমাকে নিয়ে পেছাচ্ছে, মানে তুমিও পাটাতনের উপরে আছো, মানে পাটাতনের তখন ভর কিন্তু ক্যাপিটাল এম শুধু নয়, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই পুরো ভরটা বালা পাটাতনটা পিছনে ভি বেগ নিয়ে পেছোচ্ছে। আর পেছনে পেছাচ্ছে তো কী হলো, টোটালটা ভরবেগ দেখবো, আর ভি তো অটোমেটিক নেগেটিভ আসবে,
ভি অটোমেটিক নেগেটিভ চলে আসবে, প্রতি ক্ষেত্রে নেগেটিভ আসবে। এমনি যখন ভরবেগ টোটাল দেখছো তখন তুমি নেগেটিভ চিহ্ন তার ব্যাপার নাই কিন্তু, আবার ওগুলো ভেবো না পিছনে তো স্যার ভি এর মান নেগেটিভ কেন নিলেন না কেন, আরে ভাই এখানে তো নেগেটিভটাই উত্তর আসবে, নেবো কেন? বেগ আমি জানি খালি ভি, সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার রেজাল্টটা আমাদের ডিরেকশন বলবে যে কোন দিকে পাঠাতন যাবে, ঠিক আছে? সো সিস্টেমটার ভরবেগ হলো এম বি আর এম প্লাস এম ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে যদি আমি ক্যাপিটাল ভিটা বার করি, সেটা নাথিং বাট মাইনাস এম ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, যেটা বোঝাচ্ছে যে তুমি যেদিকে যাচ্ছ তার উল্টো দিকে পাঠাতনটা যাবে, এবং কত বেগ নিয়ে? এম বি বাই এম প্লাস এম। এবার তুমি কোন দিক যাচ্ছিলে বাবাধন? তুমি যাচ্ছিলে বাম দিক থেকে ডান দিক, তাহলে বলো তো পাঠাতন কোন দিক যাবে? ডান দিক থেকে বাম দিক। কত বেগ নিয়ে? এম ভি বাই এম প্লাস এম। অপশন কই? অপশন কই? অপশন কই? অপশন সি, এম ভি বাই এম প্লাস এম বাম দিকে। কেন বাম দিকে? তুমি কোন দিকে ছিলে? বাম দিক থেকে ডান দিকে, তাহলে ও যাবে ডান দিক থেকে বাম দিকে। ক্লিয়ার? সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হয়ে গেল। 43, 4m ভরের স্থির অবস্থায় থাকা একটা বোমা শূন্যে বিস্ফোরণের ফলে 2m m m তিনটা ভরের টুকরোতে পরিণত হলো। ভালো কথা। এম ভরের টুকরাগুলা প্রতিটা ভি বেগে মানে দ্রুতিতে যথাক্রমে উত্তর আর পূর্ব দিকে গেল অনুভূমিক রেখা বরাবর, আর 2m ভরের টুকরাটা তাহলে কোন দিকে যাবে, নাকি কোন দিকে কত বেগে যাবে? সিম্পল, আগে এক্স দেখো, নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ওকে, ইস্ট এক্স অ্যাক্সিস বোঝাই, ওয়েস্ট মাইনাস এক্স অ্যাক্সিস বোঝাই, নর্থ ওয়াই অ্যাক্সিস বোঝাই, আর এক্স মাইনাস ওয়াই অ্যাক্সিস বোঝাই। ওকে, এমতো অবস্থায় ছোটো হাতের এম কোন উঠে গেল? ছোটো হাতের এম দুটো গেল হলো, একটা গেল হলো তোমার ভি বেগে গেল উত্তরে, আর একটা গেল পূর্বে। উত্তর কোনটা? উত্তর এটা, এই বেগে গেল একটা ভি বেগে, আর একটা পূর্ব কোনটা? এই বেগে গেল একটা ভি বেগে। ভালো কথা। তাহলে এটা হলো আই ক্যাপিটাল ডিরেকশন, এটা ভি জে ক্যাপিটাল ডিরেকশন। ভালো কথা। তাহলে 2m ভরের বেগটা কোন দিক যাবে? দেখো অবভিয়াসলি এখানেও সেই কথাটাই আবার মানে অ্যাপ্লিকেবল, যে কোনো একটা বোম বা কোনো একটা জিনিস সিস্টেমটা ব্লাস্ট হওয়ার আগে আর পরে কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকে। সো সিস্টেমটার যে ভরবেগ, যখন গোটা সিস্টেমটার মানে ছিল 4m ভরের যে বোম ছিল, তখন তার যে ভরবেগ ব্লাস্ট হওয়ার পর 2m m m এই তিনটা ভরের টোটাল ভরবেগ ইজুকাল টু কিন্তু 0 হয় ভাই। ওকে, সো ভি আর ভি সম্বন্ধে জানি, 2m কোন দিকে যে জানি না। আমি একটা ধরে নিতে পারি যে 2mটা এদিক গেছে, তার ধরে নেওয়ার কারণটা কি? আরে ভাই ধরছি, আমি বলে দিইনি ডিরেকশনটা, উত্তরটা বলে দিচ্ছি না ভাই, ধরছি। কেন ধরছি? এটা ধরার পেছনে লজিকটা হলো যে আমি আপাতত ধরছি যে কোনো একটা দিকে, সেই দিকটা আমি ঠিকঠাকই ধরলাম। তার কারণটা হলো যে ভরবেগ যদি এর এদিক হয়, এর এদিক হয়, নেটটা এদিক হবে, তার সাথে এটা টোটাল করলেই 0 হবে অপোজিটে করলে, তাই না? সেই হিসাবে, কারণ সিস্টেমটা ব্লাস্ট হওয়ার আগে তো ভরবেগ শূন্য, ভর 4m বেগ তো শূন্য বোম ব্লাস্ট হওয়ার আগে, তাই না? সেই যে ধরলাম, তোমাকে ভাবতে হবে না ওটা, তুমি ভাবো যে 2m এর একটা দিক ধরলাম যে কোনো দিকে একটা কাজ করছে। মাই কোয়েশ্চেন ইজ, এবার টোটাল ভরবেগ করতে হবে। তো সিস্টেমটার ভরবেগ আগে ছিল 0, বর্তমানে এইটার ভরবেগ হলো এম ভি উইথ, এটা আগে ধরছি আই ক্যাপ, ইস্টে যেতে যাচ্ছে, ঠিক আছে, প্লাস এটার কত? এম ভি উইথ জে ক্যাপ। কেন? কারণ ভরবেগ মানে এম ভি, আর কোন দিকটা বোঝালে? আই ক্যাপ, এটা জে ক্যাপ, প্লাস আরেকটা এটা ভরবেগ কত আমি জানি না, তাই 2m ইন্টু জাস্ট ভি ভেক্টর লিখে দিলাম, ভি এর সাথে কোনো ক্যাপ দিলাম না, ঠিক আছে? তাহলে ভি ভেক্টরটা বের করে ফেললেই আমার মান আর দিক উভয় বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে ভি ভেক্টরটা কত হবে? ভি ভেক্টরটা হবে এদিক নিয়ে চলে গেলে আর এম কেটে যাবে, তাহলে ভি বাই 2 আই ক্যাপ উইথ মাইনাস এদিকে মাইনাস ভি বাই 2 জে ক্যাপ। সো নতুন যে ভি ভেক্টরটা হবে তার একটা কম্পোনেন্ট হবে মাইনাস নেগেটিভ আই ক্যাপ, তার মানে এদিকে হবে ভি বাই 2, আর একটা হবে জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, মানে এদিকে হবে ভি বাই 2, তার মানে এই দুটো লব্ধি এদিকেই হবে, যেটা আমি এঁকেছিলাম। তাহলে ঠিকই এঁকেছিলাম, তাই না? তাহলে উত্তরটা কী হলো? উত্তরটা হবে হলো তোমার সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে বাংলা হলো দক্ষিণ পশ্চিম। সো দক্ষিণ পশ্চিমের অপশন কী আছে? এ আর বি, তাই তো? তাহলে এ আর বি এর মধ্যে আমাকে মানটা দেখতে হবে। মান বের করার জন্য বি এর মড নিয়ে নাও, মড অফ ভি ইজ ইকুয়াল টু নাথিং বাট রুট আন্ডার মাইনাস ভি বাই 2 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ভি বাই 2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই 4 আর 2 কেটে 2 মানে √2, ভি বাই √2। সো ভি বাই √2 হবে মান, এবং সেটা হবে দক্ষিণ পশ্চিমে, যেটা আনফর্চুনেটলি অপশনের মধ্যে নেই, এখানে ভুল দিয়েছে, এখানে এটা ভি বাই √2 হবে। ওকে, ভি বাই 2 তো মানে উপাংশগুলো দুটো অংশ, হ্যাঁ, দুটো পার্ট। মেন টোটাল যদি বলি তাহলে যেটা দক্ষিণ পশ্চিমে কাজ করছে সেই 2m ভরের যে মানে বোমের অংশটা, তার বেগ হলো অ্যাকচুয়ালি ভি বাই √2। ওকে,
এই হলো 42 আর 43। চলো নেক্সট 45 কি বলছে দেখো। 44 বলছেন সরল রেখায় একটা নির্দিষ্ট গতিবেগে চলমান 4 কেজি ভরের একটা গোলক এ আর একটা স্থির 1 কেজি ভরের গোলক বি কে ধাক্কা মারে। ভালো কথা। সংঘর্ষের পর ক্যারামের গুটি টাক করে মারা। সংঘর্ষের পর এ আর বি যথাক্রমে V1 আর V2 বেগে এ এর প্রাথমিক গতিবেগের অভিমুখের সঙ্গে, মানে এ যেভাবে যাচ্ছিলো সেই ডিরেকশনের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ করে চলতে থাকে। তাহলে এদের ভি আর ভিটির অনুপাত কত? মানে এ হলো তোমার স্ট্রাইকার, মানে একটা ভর যার ভর 4 কেজি ভর, 4 কেজি ভর যাচ্ছিল রাস্তায়, আর একটা ছিল 1 কেজি ভর, ধাক্কা মারলো। এটা হলো নর্মাল এর প্রাথমিক বেগের দিক। এখান থেকে এদিক চলে গেল 4 কেজি ভরেরটা, আর এদিক চলে গেল 1 কেজি ভরেরটা। প্রশ্ন হলো যে স্যার 4 কেজি আর 1 কেজি একই দিকে গেল না কেন? এটা প্রথমটা কথা, 30 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি। দেখো এ বলেছে 30 ডিগ্রি কোণ করেছে আর বি বলেছে 60 ডিগ্রি কোণ করেছে। প্রশ্ন হলো যে এদিকে 60 ডিগ্রি হলো না কেন? তার কারণটা হলো ভাই যে এই দুটো যখন একে অপরকে স্ট্রাইক করলো, তো স্ট্রাইক করার সময় দেখো এ এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, তাহলে ওয়াই অক্ষ আর এ দাঁড়িয়ে ছিল। ওয়াই অক্ষ বরাবর কি এর কোনো বেগের উপাংশ হবে? কারণ যাচ্ছে তো এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি কোনো বেগ না থাকে তাহলে এর ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক ভরবেগ 0, আর এ তো নিজেই দাঁড়িয়েছিল, তাহলে ওয়াই অক্ষ বরাবর এরও প্রাথমিক ভরবেগ 0। তাহলে সিস্টেমটার সংঘর্ষ হওয়ার আগে ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ নাই, এক্স অক্ষ বরাবর এর ভরবেগ আছে, এর নাই, তো কী হলো? যোগ করে তো আলটিমেট সিস্টেমটা তো ভরবেগ আছে। তো যাই হোক, তো সিস্টেমটা কিন্তু এক্স অক্ষ বরাবর ভরবেগ থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভরবেগ থাকবে না। এবার যদি 4 কেজিটা যদি একটা অ্যাঙ্গেল করে এদিকে থাকে, তাহলে অবশ্যই আরেকটা তার অপোজিটে অ্যাঙ্গেল করবে, তাহলেই তো এদের যে কম্পোনেন্ট পাবো ওয়াই অক্ষ বরাবর, সেই ওয়াই অক্ষ বরাবর যে কম্পোনেন্টগুলো পাবো বেগের, তার করসপন্ডিং ভরবেগের, সেগুলো একে অপরকে কাটতে পারবে, নাহলে তো ওয়াই অক্ষ বরাবর আবার ভরবেগ চলে আসবে। যদি এটা তো বলে দিয়েছে 30 আর 60 ডিগ্রি কোণ করবে, তাহলে যদি 4 কেজিটা ধরলাম উপরে 30 ডিগ্রি কোণ করলো, 60টা তার পাশেই করলো, তার দুটো কম্পোনেন্ট আপওয়ার্ড ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি দুটোরই একটা টোটাল একটা ভরবেগ পেয়ে যাবো। এক্স অক্ষ বরাবর থাকছেই, এরও একটা কম্পোনেন্ট থাকছে, এরও একটা কম্পোনেন্ট থাকছে, দুটো কম্পোনেন্ট মিলে এক্স অক্ষ বরাবর কিন্তু একটা টোটাল ভরবেগ থাকছেই। কিন্তু ওয়াই অক্ষ বরাবর 4 কেজির যা ভরবেগ হবে, 1 কেজির যা ভরবেগ হবে, তারা কিন্তু একে অপরের অপোজিট হবে, যেটা অবশ্যই এমন হতে হবে যাতে একে অপরকে কেটে শূন্য করতে পারে, কারণ ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক কোনো ভরবেগ ছিল না। ভরবেগের সংরক্ষণের নিয়মই তাই, যে অক্ষে বা যেদিকে কোনো ভরবেগ নাই কোনো ঘটনা ঘটার আগে, সেদিকে ঘটনা ঘটানোর পরেও কিন্তু ভরবেগ থাকবে না। যদি ক্যালকুলেশন করে ভরবেগ বেরো করো, সেটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে? সো অবভিয়াসলি এই অঙ্কে আমি এটা বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর এর ভরবেগ আর এর ভরবেগ কারো থাকবে না। তাহলে এর যদি ভর 4 হয় আর বেগ V1 হয়, তাহলে এই উপাংশটা হবে 4V1 উইথ 30 সাইন 30, সাইন 30, আর এই উপাংশটা হবে 1V2 উইথ সাইন 60। অবভিয়াসলি এই দুটো কিন্তু একে অপরকে কেটে দেবে, কারণ ওয়াই অক্ষ বরাবর কিন্তু তাদের কোনো ভরবেগ থাকবে না। সো এখান থেকে আমি লিখতে পারি 4V1 সাইন 30 মান হলো 1/2 ইজ ইকুয়াল টু 1V2 ইন্টু সাইন 60 মান √3/2। সো 2 কেটে গেল। সো V1/V2 ইজ ইকুয়াল টু নাথিং বাট √3/4। সো অপশন এ। তাহলে এইখান থেকে কিন্তু আমরা ইজিলি V1 আর V2 রেশিওটা বার করে নিতে পারলাম। সিম্পল অঙ্ক, হ্যাঁ, সবই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে চলছে অঙ্কগুলো। পরেরটাও দেখি, পরেরটাও তাই, ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে এম ভরে একটা বস্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল আর 2v বেগে ওয়াই অক্ষ বরাবর গতিশীল 3m ভরে একটা বস্তু, যার সাথে সংঘর্ষ ঘটায়। সংঘর্ষ হওয়ার পর বস্তুটা যুক্ত হয়, যুক্ত হওয়ার পর যে ভরটা তৈরি হলো তাদের অন্তিম বেগ বার করতে চাইছে। তার মানে এক্স অক্ষ বরাবর যাচ্ছে হলো ভি বেগে এম ভরে একটা বস্তু, আর ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে এইভাবে, এদিকে না কিন্তু সংঘর্ষ লাগাবে না, এই বরাবর যাচ্ছে হলো 2v বেগে কে 3m ভরের একটি বস্তু। দুজন এখানে সংঘর্ষ লাগালো, দিয়ে মিলে তারা মিলে সাপোজ কোনো একটা দিক যে এদিকে ধরলাম, এটা ধরলাম মানে এটা আইডিয়া থেকে ধরলাম, সেটা তো আমরা অ্যাঙ্গেলটা বের করবো অবশ্যই। সেটা হলো সাপোজ ক্যাপিটাল ভি বেগে, ঠিক আছে, যার ডিরেকশন আমরা বলতে পারছি না। তাহলে আমরা কি জানি, সংঘর্ষ হওয়ার আগে দুটো সিস্টেমের ভরবেগ আর সংঘর্ষ হওয়ার পর যে সিস্টেমটা তৈরি তার ভরবেগ সমান। তো সংঘর্ষ হওয়ার আগে ভরবেগ কত? এম ভি আই ক্যাপ, কারণ ওয়াই এক্স অক্ষ পাওয়া যাচ্ছে, এটা প্লাস 3m ইন্টু 2v জে ক্যাপ, কারণ এটা ওয়াই অক্ষ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সংঘর্ষ ঘটনার আগে। সংঘর্ষ ঘটনার পর হয়ে গেল ক্যাপিটাল ভি ভেক্টর,
তাই তো, ভরবেগ বের করতো ইকুয়াল টু, আর টোটালটা কত গেলো 3m আর m মানে 4m মাস ইন্টু ক্যাপিটাল ভি ভেক্টর হয়ে গেলো তাহলে ভরবেগ। আচ্ছা এখানে আই ক্যাপ জে ক্যাপ লিখে রাখলাম, কারণ ভি ভেক্টরটাই বের করবো। এখানে ভি ভেক্টরগুলোকে যেহেতু ডিরেকশন জানি তাই ইউনিট ভেক্টরের আন্ডারে লেখা হয় আই ক্যাপ আর জে ক্যাপ দিয়ে। তাহলে এখান থেকে আলটিমেট যদি আমরা ভি ভেক্টর বার করি ইকুয়াল টু কী হবে, আগে এই এম কমন নিয়ে কেটে গেলো, তাহলে 4টা বাই হয়ে গেল, তাহলে 1/4 ভি আই ক্যাপ প্লাস 3 দুগুণে 4 কাটো 2 দুগুণে 4 3/2 ভি জে ক্যাপ। তো কোনটা অপশন হলো বলো, ভি ভেক্টর ইকুয়াল টু 1/4 ভি আই ক্যাপ প্লাস 3/2 ভি জে ক্যাপ, 1/4 ভি আই ক্যাপ 3/2 ভি জে ক্যাপ, অপশন বি হয়ে গেল। সিম্পল অঙ্ক একদম, খুবই সহজ অঙ্ক এগুলো, একই টাইপের প্রচুর করছো আশা করি, আর অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, নিজেই পারছো। চলো নেক্সট 46 কী বলছে, 1 কেজি ভরের একটা সুতোই 1 কেজি ভর একটা সুতোই ঝোলানো আছে, ভালো কথা। এক্ষেত্রে ব্যবস্থাটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরে তোলা হচ্ছে আর নিচে নামানো হচ্ছে, বোথ কেসে টানের অনুপাত। সিম্পল একদম এফবিডি একটা প্রবলেম, যে এই একটা সিস্টেম, এই সিস্টেমে একটা বস্তু ঝুলছে কত 1 কেজি ভরের, এই পুরো সিস্টেমটাকে প্রথমে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওঠানো হচ্ছে। তাহলে এই সময় এফবিডি করলে কী হবে, নিচের দিকে কাজ করবে 1 ইন্টু জিএমজি, ওপর দিকে কাজ করবে টেনশন। এবার যেহেতু এটা ওপর দিকে উঠছে তার নেট ফোর্স ওপর দিকে থাকবে, সো টি মাইনাস এমজি 1 ইন্টু জি ইকুয়াল টু হবে এম এ, তাহলে 1 ইন্টু এ কত 4.9। ওকে, বুঝা গেল। দেখো সুতো ঝুলছে যখন নিচের দিকে কাজ করছে এমজি, উপর দিকে টেনশন টি, জানি এগুলো প্রচুর করেছি। আর ওভারঅল জিনিসটাকে যেহেতু 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওপর নিয়ে যাচ্ছে, সো নেট ফোর্স ওপর দিকে হবে এম এ। ওকে, লিফ্টও করেছি, লিফ্টের মতো ভাবতে পারো ওটাকে, প্রসেসটাকে। হ্যাঁ, তো এখান থেকে আমরা টেনশন বেরিয়ে যাবে টি ইকুয়াল টু 4.9 প্লাস 1 ইন্টু মানে 4, এটা কত 9.8, তাহলে হবে 8 9 17 পয়েন্ট 9 আর 4 13 14 হয়ে গেল টেনশন T1। নেক্সট এই সেম বস্তু 1 কেজি, সেম 1 ইন্টু জি, সেম টেনশন, কিন্তু ওভারঅল সিস্টেমটা যাচ্ছে এবার 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ারের নিচে, তার নেট ফোর্স নিচের দিকে, অর্থাৎ এমজি বড়, তাহলে 1g মাইনাস টি ইকুয়াল টু এবার 1 ইন্টু এ 4.9, ঠিক আছে। দেখবেন এখান থেকে টি ইকুয়াল টু 9.8, জি এর মান বসালে, আর এটা মাইনাস 4.9, দ্যাট ইজ ইকুয়াল টু 4.9 T2। ওকে, T2, তাহলে T1 14.7, T2 4.9, অর্থাৎ রেশিও T1 is to T2 is equal to nothing but 14.7 ডিভাইডেড বাই 4.9, পয়েন্ট উঠে গেল 7 7 49, 7 2 14 21, 7 3 21, 3:1, অপশন এ। দেখো গেল, এবার ভেঙে লিখছি, অনেক সময় কনফিউজ হয়। টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ, এখানে এটা ইউজ হয়েছে, হ্যাঁ, নিচের দিকে এমজি, ওপর দিকে টি, ওভারঅল ওপর দিকে উঠছে, আর এখানে এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এ, এটা ইউজ হয়েছে, কারণ ওভারঅল নিচে নামছে। ওকে, 47 দেখো, 1 কেজি ভরের একটা ব্লক এক্স ইকুয়াল টু 0-তে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, ভালো কথা, এবং এর উপর এফ ইকুয়াল টু কেটি বল প্রয়োগ করলো। যেহেতু এখানে একটা মানে এফ ইকুয়াল টু কেটি মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ এখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, প্রভাবে এক্স অক্ষ বরাবর গতিশীল হলো, যেখানে টি সময় কে 1 নিউটন পার সেকেন্ড, তাহলে বলটা 6 সেকেন্ড, ব্লকটা 6 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, মানে বল দেওয়া আছে, সেখান থেকে আমাকে দূরত্বে আসতে হবে। স্টেপটা দেখো, দেওয়া আছে বল এফ ইকুয়াল টু কেটি, এখান থেকে আমাকে আসতে হবে, এবং শুরু হয়েছে এক্স ইকুয়াল টু 0 থেকে, মানে সব কিছু 0, এক্স ইকুয়াল টু 0 মানে ভিও 0, অ্যাক্সেলারেশনও টাইমও 0 প্রথমে ইনিশিয়ালি। হ্যাঁ, এখান থেকে আমাকে পৌঁছাতে হবে এক্সে, পৌঁছাচ্ছি কেমন করে দেখো, প্রথমে এফ ইকুয়াল টু দেওয়া আছে, এফ ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু এ ইকুয়াল টু তাহলে কেটি, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু কে টি বাই এম হয়ে গেল। এবার আসছি ডেরিভেটিভ ফর্মে, এ মানে আবার ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি, তাহলে কে টি বাই এম, তাহলে এখান থেকে ডিভি ইকুয়াল টু কে টি বাই এম ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন 0 টাইম 0 বেগ স্থির অবস্থা, টাইমটি বেগ মনে করো ভি, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কে বাই এম ইন্টু টি স্কোয়ার বাই 2, লিমিট বসালে টি স্কোয়ার বাই 2 মাইনাস 0 বা টি স্কোয়ার বাই 2 হয়ে গেল ভি। আবার ভি ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে আবার ভিকে লিখতে পারা যায় ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে বাই এম ইন্টু টি স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে আবার ডিএক্স ইকুয়াল টু কে বাই এম 2m আর কি টি স্কোয়ার ডিটি,
তো আবার ইন্টিগ্রেশন এখানে এটা তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, তাহলে আবার জিরো টাইম যখন টি এক্স তখন এক্স, তাহলে এখান থেকে আবার সেই এক্স ইকুয়াল টু হবে k/2m ইন্টু টি কিউ বাই 3 হয়ে গেল। তো আলটিমেট এই এক্সটা বার করতে বলেছে কখন, যখন টাইম 6, তাহলে কে এর মান আবার বলেছে 1, তাহলে 1/2 ইন্টু মাস কত 1 কেজি ইন্টু টি এর মান 6³/3, তাহলে এখান থেকে 3 × 6 আর কিউব থেকে একটা কেটে গেল, মানে 6 স্কোয়ার, দ্যাট ইজ 36 মিটার, অপশান এ হয়ে গেল। সিম্পল প্রবলেম, জাস্ট একটা ইন্টিগ্রেশন করে আনতে হলো। হ্যাঁ 46 47 সহজ একদম সেই বলে পাতি। চলো নেক্সট, তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কী বলছে দেখো, যথাক্রমে 4 কেজি 2 কেজি আর 1 কেজি ভরের 3টা ব্লক ABC একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে আছে। ভালো কথা, 4 কেজি ব্লকের ঘর্ষণের গল্পটা এখনও আসেনি। 4 কেজি ব্লকের উপর 14 নিউটন বল প্রয়োগ করলে এ আর বি এর মধ্যে স্পর্শ বল কত হবে? সিম্পল 1 আর 2 যে করেছিলাম তার মতো অঙ্ক, নিজে ট্রাই করে পারবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এখানে ঘর্ষণ বলটা নেই, মানে উল্টো দিকে এক্সট্রা কোনো বল নেই, জাস্ট লম্ব প্রতিক্রিয়া বলটায় কাজ করবে আর কিছু না। যেমন 4 কেজির উপর তুমি 14 নিউটন দিয়েছো এর উপর, তাহলে এ বিকে কী দিবে? একটা লম্ব প্রতিক্রিয়া এন দেবে। সেই পরিবর্তে বি একে কী দিবে? সেই লম্ব প্রতিক্রিয়া এন দেবে। এবার বি সিকে কী দিবে? লম্ব প্রতিক্রিয়া এন ড্যাশ দেবে। সি একে মানে বিকে কী দিবে? লম্ব প্রতিক্রিয়া এন ড্যাশ দেবে। এবং সামনে বি সি এর সামনে আর কিছু নেই বলে ও আর কাউকে বল প্রয়োগ করছে না। ওকে, এবার প্রত্যেকের আমরা কী করতে হবে? এফবিডি করতে হবে। যদি আমি এর এফবিডি করি তাহলে এর উপর 14 নিউটন কাজ করছে আর এন কাজ করছে, যেটা বি দিচ্ছে একে। ওকে, আর যদি বি এর এফবিডি করি তাহলে এন দিচ্ছে এ বিকে আর এন ড্যাশ দিচ্ছে সি বিকে। ওকে, আর যদি সি এর করি তাহলে খালি এন ড্যাশ দিচ্ছে কে মানে বি সিকে। তাহলে ওভারঅল সবাই মিলে মনে করো এ ত্বরণে এগাচ্ছে। কেন? কারণ ঘর্ষণহীন, অর্থাৎ বল প্রয়োগ করলে সে এগাবেই। তার সবার ত্বরণ এক। কেন? কারণ সবাই একসাথেই রয়েছে, ঠিক আছে, যুক্ত অবস্থায়। সো প্রথম জন্য যদি দেখি, যেহেতু সামনের দিকে এগোচ্ছে অর্থাৎ 14 নিউটন ইজ গ্রেটার দেন এন, তাহলে 14 মাইনাস এন, তাই তো, ইকুয়াল টু হবে 4a হয়ে গেল প্রথমটা। বুঝতে পারলে? মানে নেট ফোর্স এদিকে 14 নিউটন, এদিক থেকে এন, আর এদিকে আসছে এম এ। কার এম এ? 4 কেজি ভরের। যেহেতু 4 কেজি ভরের আমি এফবিডি করলাম, 2 কেজি ভরে যদি এফবিডি করো তাহলে 2 কেজির উপর এদিক থেকে কাজ করছে এন আর ওদিক থেকে কাজ করছে এন ড্যাশ, ইকুয়াল টু কী হবে? 2a। আর যদি 1 কেজির করো তাহলে ওর উপর খালি কাজ করছে এন ড্যাশ, ইকুয়াল টু 1a। সলভ ইট অ্যান্ড ফাইন্ড এন। কেন ফাইন্ড এন? কারণ আমাকে জাস্ট এ আর বি এর মাঝখানে কী বল কাজ করছে ওইটুকুই জানতে বলেছে, কোনো ব্যাপার না। তাহলে এন ড্যাশ ইকুয়াল টু 1a, 1 2 and 3। ওকে, 3 মানটা 2 বসা, তাহলে n মাইনাস 1a ইকুয়াল টু 2a, দ্যাট ইমপ্লাইজ n ইকুয়াল টু 3a হয়ে গেল। n এর মানটা 1 বসাও, তাহলে 14 মাইনাস 3a ইকুয়াল টু 4a, দ্যাট ইমপ্লাইজ 14 ইকুয়াল টু 7a, দ্যাট ইমপ্লাইজ a ইকুয়াল টু 2 হয়ে গেল। এই এর মানটা আবার n ইকুয়াল টু 3a তে বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 নিউটন। সো হোয়াট ইজ দ্য অ্যান্সার? অ্যান্সার এ হয়ে গেল। সিম্পল প্রবলেম একবারে ভাই, তাই না? কিছুই নেই। 49 কি বলছে? চলন্ত বাস থেকে একটা বালিকা সামনের দিকে সামান্য ঝুঁকে নামলো। ভালো কথা। সে যদি একটা বরফের উপর নামে, সমতল বরফ, আর একটা যদি প্যাচে আঠার উপর নামে, তাহলে কোন কেসে কী হতে পারে? প্রথমত দেখো ভাই, তুমি যখন চলন্ত গাড়ি থেকে নামবে, ইনার্শিয়ার জন্য যেই তুমি গাড়ি থেকে নেমে যাবে তোমার পা স্থির হয়ে যাবে, কিন্তু আপার বডি তো বাড়ির সঙ্গে চলতে চাইবে, সেখানে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যেহেতু পা স্থির হয়ে গেছে, বডি এগিয়ে যায়, শুধু বডিটা এগায়, পরে সামনের দিকে তুমি পড়ে যাবে। দ্যাট ইজ দ্য মানে ইনার্শিয়া বা বলতে পারো স্থিতিজাড্যের বা গতিজাড্যের উদাহরণ এখানে। হ্যাঁ, যেহেতু তুমি গতিশীল ছিলে, এবার যে তুমি গাড়ি থেকে নামলে তোমার পা তো স্থির হয়ে গেল মেঝেতে পড়ে, কিন্তু তোমার আপার বডি কিন্তু তখনও স্থির হতে চায় না, সামনের দিকে এগাতে চায়। এবার দেখো পা স্থির হলো কেন, এই প্রশ্ন যদি বলো, তার প্রশ্ন হলো যে যেখানে তুমি নামছো তার একটা ঘর্ষণ আছে, ঘর্ষণ বলার জন্য পাকে সে থামিয়ে দিল, কিন্তু আপার বডিতে তো সেই ঘর্ষণটা অ্যাপ্লাই হচ্ছে না, সেই জন্য আপার বডিটা গাড়ির বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় বলে আমরা সামনের দিকে পড়ে যাই। কিন্তু এখানে কেসটা হলো, এখানে দুটো গল্প বলেছে যে যদি বরফের উপর নামে তাহলে কী হবে, যদি আঠের উপর নামে তবে কী হবে। দেখো বরফটাকে তুমি ফ্রিকশনলেস ভাবতে পারো, যদি বরফকে তুমি ফ্রিকশনলেস ভাবো তাহলে কিন্তু কি হয়, নেমে তুমি স্লাইড করে যেতে পারো, মানে নাও পড়তে পারো, না পড়ারও চান্স আছে। কারণ নামলে কি না, নেমে পা তো তোমার স্থির হলো না, গাড়ির সাথে তোমার আপার বডিও গেলো, পাও এগিয়ে গেলো, কারণ পাকে আটকালো না ঘর্ষণ, সেই জন্য তুমি নাও পড়তে পারো, ঠিক আছে।
কিন্তু আঠার মধ্যে পড়লে তুমি পড়বাই, কারণ আঠার মধ্যে যদি তুমি পড়বা আঠাতে পা আটকে যাবে, তো বাকি আপার বডি ধপাস করে পড়বেই সামনের দিকে। আর পেছন দিকে পড়ার কোনো গল্প নেই সেক্ষেত্রে, হ্যাঁ পেছন দিকে পড়ার ইনার্শিয়াতে কোনো গল্প নেই। হয় তুমি এটা হতে পারে যে সামনের দিকে পড়ে যাবে বোধ কেসেই, অথবা মানে বরফের ক্ষেত্রে যদি ফ্রিকশনটাকে জিরো ধরো, যেটা তো হয় না, জিরো কি হয় ভাই, সামান্য হলে তো ফ্রিকশন থাকে 1 নম্বর কেস, তো তখন কিন্তু পড়বে না। আবার আরেকটা গল্পও আছে ভাই, সেই গল্পটা হলো যে তুমি সামান্য সামনে দিকে ঝুঁকে নেমেছো, যে তুমি সামনের দিকে ঝুঁকে নেমেছো, তাহলে তোমার মাথার যে এমজি, মাথার যে মাথাতে সব থেকে ভারী আমাদের এমজি, সেটা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে টিল্ট করে আসে, ফলে কিন্তু তার এমজির জন্য তুমি কিন্তু সামনের দিকে একটা হুমড়ি খাবে। এবার সোজা তো নামনি, এইভাবে নেমেছো, তাহলে মাথার এমজিটাও তো তোমার বডির সাথে নেই, আগে আছে, তাহলে এখানে একটা কী বলে কাপাল, মানে কী বলবো, দ্বন্দ্বের মতো কাজ করছে না, এনটা তো তোমার এইভাবেই কাজ করছে, মানে কী বলবো, সোজা কাজ করছে না গ্র্যাভিটির সাথে, গ্র্যাভিটি এইভাবেই কাজ করছে, তোমাকে ওজনটা এইভাবে কাজ করছে, কিন্তু তুমি যেহেতু এইভাবে টেরা হয়ে গেছো, তো এনটা তোমার মানে একটু টিল্ট করে টেরা করে কাজ করছে, মানে দুজনের মধ্যে একটা কাপাল করে তোমাকে সামনের দিকে ফেলে দেবে। অত ফিল করতে হবে না, কাপাল টাপাল তুমি জাস্ট স্থিতিবিজ্ঞানে আসো তখন শেখাবো। নর্মালি তুমি নিজেই ভাবো না, তুমি যখন সামনের দিকে হেলে যাচ্ছ, তো তোমার এই যে মাথা ভারিয়ে সেই জন্য ওয়েটটা কি সামনের দিকে একটু পড়ছে, তো তাহলে কি এটা হুমড়ি খাওয়ার চান্স আছেই তো, তাই না? সো তুমি কিন্তু সামনের দিকে হুমড়ি খাবে। ওকে, সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, প্রথম এই অপশানগুলো বলি, প্রথম ক্ষেত্রে বলছে যে পিছন দিকে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে সামনের দিকে, গল্প নাই। ডিটা হবে না, প্রথম ক্ষেত্রে সামনের দিকে, দ্বিতীয় ক্ষেত্রে পিছন দিকে, এই গল্প নাই। আর সিটাও হবে না, কারণ পিছনের দিকের কোনো গল্পই নেই। তাহলে একমাত্র বি অপশানটাই হবে। যদি ইনকেস এই অপশানটা থাকতো যে এই ক্ষেত্রে সে পড়বে না, তাহলে একটু ভাবার বিষয় ছিল, তখন আবার মানে ওই অপশানটা হতো না, কারণ যেহেতু সামনের দিকে একটু ঝুঁকে নেমেছে। ঠিক আছে, ওভারঅল প্রবলেমটা ঠিকই আছে, কোনো ভুলের কিছু নেই। এটাই হবে যে এ আর বি উভয় ক্ষেত্রে সে সামনের দিকে পড়ে যাবে। ওকে, একদম নর্মাল মানে জাড্ডের জন্য, গতি জাড্ডের জন্য সে সামনের দিকে পড়ে যাবে। আঠাই পড়লে তো পড়বেই, বরফে পড়লেও পড়বে। ওকে, চলো আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই ক্লাসগুলো দেখো, শেয়ার করো, যত দেখবে তোমরা তত আমার এনার্জি পাবে, তত তাড়াতাড়ি ক্লাস পাবে। ভালো লাগলে দেখো, ক্লাস তুমি বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। ইউটিউবে একটা টপিক লিখে সার্চ করলে তুমি 1000টা ক্লাস পাবে, আমিও তাদের মধ্যে একজন। যদি আমারটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? তাহলে দেখো, আমি যখন ক্লাসগুলো করতে যাচ্ছি ভাবছি যে পড়াবো, কেন পড়াচ্ছি, আমার স্কুলে স্টুডেন্টদের প্রয়োজন, ঠিক আছে? মেইন তো বাস্তবে তাই। আমি তো আর, আমার স্কুল বহু দূরে, এবার একটা স্কুলে এত থিওরি ক্লাস করানোর পর সব নিউমেরিক্যালস তো করানো সম্ভব না, সব এমসিকিউ করানো সম্ভব না, তো আমি ইউটিউবে দিয়ে দিই যাতে বাচ্চারা পায়, তার সাথে তোমরাও পাও, তোমরাও মানে মেনলি এই পারপাস, এই ইউটিউবে আসা তো সেই লকডাউনে, তখন জাস্ট স্কুলের জন্যই ছিল, বর্তমানে সবার জন্য। না স্কুলের জন্যই করেছিলাম ব্যাপারটা, তারপরে দেখলাম যে না সবার হেল্প হতে পারে, তখন মানে থিওরিটাই পড়াতাম, যে থিওরিটাই মেন দরকার, স্কুলে বাচ্চা আগে শিখুক, তো তারপর তো অঙ্ক করবে। তারপর দেখলাম যে স্কুল তো খুলে গেল, যখন লকডাউন ঠিক হয়ে গেল আমরা স্কুলে পড়াতে শুরু করলাম, এবং দেখলাম যে থিওরি না তোমরা অত দেখো না, তোমাদের মানে স্যারেরা পড়ছোই তো বিভিন্ন জায়গায়, তো ওখান থেকে তোমার থিওরিটা হয়ে যায়। তাছাড়াও আমি থিওরি দিয়ে রেখেছি, দেখতে পারো, সব থিওরি দেওয়া আছে, চাপ নেই। মেন যেটা দেখি যে আমার স্কুলের বাচ্চাদেরও প্রবলেমসগুলো মেন প্রয়োজন পড়ে, এমসিকিউগুলো প্রয়োজন পড়ে, তার জন্য করা, যথেষ্ট ভেঙে করা, এটা ভেবে আমি করাই না যে তুমি জানো, চেষ্টা করি যে এটা দেখো কিছু জায়গায় এত সহজ কিনা যে মনে হয় যে কী দরকার বলা, তবু বলার চেষ্টা করি, কারণ স্টুডেন্টদের মধ্যে তো একটু কম বেশি হতেই পারে যে তুমি অত থিওরিটা ভালো করে বোঝোনি, আবার প্রবলেমস করার সময় থিওরিটা আরও একটু ভালো করে বুঝে নিচ্ছ, সেই জন্য যথেষ্ট ভেঙে বলার চেষ্টা করি। সো আমার ক্লাসগুলো তুমি পারলে তোমার বন্ধুদের শেয়ার করো, যাতে ওদেরও উপকার হয়, ঠিক আছে? হিংসা করবে না, ঠিক আছে? আমারও তো লাভ, তোমারও লাভ, ঠিক আছে? যত শেয়ার করবে তত ভালো। চলো টাটা।